সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে খুব উড়ছিল, আসলেই উড়ছিল তারা। 270, 280, এমনকি অনেকে বলছিলেন এবার 400 করে দেবে হায়দ্রাবাদ। সেই হায়দ্রাবাদ দলকে আগের দিন আরসিবি একেবারে উড়ন্ত হায়দ্রাবাদকে টেনে নিচে নামিয়েছিল। আজকে সেই হায়দ্রাবাদ চেন্নাইয়ের সামনে একেবারে মাটিতে লুটিয়েই পড়লো। হায়দ্রাবাদের একটা খুব বাজে রকম দুর্বলতা চোখে পড়ছে, সেটা হলো রান চেস করতে এসে তারা আসলেই কিন্তু কিছুই করে উঠতে পারছে না। এবারে আইপিএল এর 4টে ম্যাচে তারা রান চেস করলো, যার মধ্যে 3টে ম্যাচে হায়দ্রাবাদ হেরেছে। সুতরাং ওই টস যেত এবং হায়দ্রাবাদকে যে কোনো সিচুয়েশনে তুমি রান চেস করতে পাঠাও, এটাই হয়তো হায়দ্রাবাদের বিপক্ষে বাকি দলগুলোর টার্গেট হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। যাই হোক, ম্যাচ সম্পর্কে বলার আগে আমি ছোট্ট করে একটা অডিও ক্লিপ শোনাই আপনাদের। আমারই পুরোনো লাইভের একটা আমি কিছু বলেছিলাম, সেটাই আপনাদের শোনাতে চাই। অনেকে ভাবতে পারেন যে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, এরকম টাইপের কিছু ব্যাপার, কিন্তু তাও আমি শোনাবো, কারণ আছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন আমারই পুরোনো একটা ভিডিও। চেন্নাই তাদের প্রথম যে ম্যাচটা খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে, সেই ম্যাচের পর আমি ভিডিওতে এসে লাইভে এসে এই কথাটা বলেছিলাম। কি বলেছিলাম শোনাই আপনাদের, তারপরে বাকিটা আমি বলছি, শুনুন। জাস্ট দেখবেন, আমি বলে রাখছি আজকে একটু এগোক আইপিএলটা, তারপরে দেখবেন যে এই তুষার দেশপান্ডে কোথায় চলে যায় যদি খেলার সুযোগ পানি। কিছু তো আছে, কুছ তো বাত হ্যায়, ধোনি এমনি ধোনি হন। তুষার দেশপান্ডে সম্পর্কে আমি সেদিনকে কথা বলেছিলাম। তুষার দেশপান্ডে চেন্নাইয়ের হয়ে প্রথম যে ম্যাচটা খেলেছিলেন আরসিবির বিপক্ষে, সেদিন তিনি 4 ওভারে দিয়েছিলেন 47 রান, 40-47-0। এবার ম্যাচ শেষ হয়ে যাবার পর প্রত্যেক বোলারকে নিয়ে বলছিলাম, সেদিন মুস্তাফিজুর 4টে উইকেট পেয়েছিলেন, আমি বলছিলাম, এবং সেখানেই আমি বলেছিলাম যে এই যে দেশপান্ডেকে দেখছেন না, একদম বাজে বোলিং করছে, এই দেশপান্ডেই টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে যদি নিয়মিত সুযোগ পান, আপনারা দেখবেন যে দেশপান্ডে কোথা থেকে কোথায় চলে গেছে, এটাই আমি বলেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে তুষার দেশপান্ডে সম্পর্কে সচরাচর কেউ কথা বলে না। কে আনক্যাপড একজন ক্রিকেটার, রান মেশিন, আগের আইপিএলে তো উইকেট তুলছিলেন, কিন্তু যা রান খাচ্ছিলেন তাকে নিয়ে বলার মতন কিছু নেই। কিন্তু আমি বলেছিলাম, স্পেসিফিক্যালি তার নামটা বলেছিলাম, যে তুষার দেশপান্ডেকে আপনারা দেখে রাখবেন যে কোথা থেকে কোথায় চলে যান। আজকের এই ম্যাচে, অনেকদিন তো কেটে গেছে তাই না, আজকের এই ম্যাচে আপনারা তুষার দেশপান্ডের পারফরমেন্স দেখুন। এবার এটা আমি কি কারণে বলেছিলাম, এর পিছনে কে আছেন সেই সব আমি আর উল্লেখ করছি না, সেটা আপনারা সবাই জানেন। বাট এটা হলো চেন্নাই সুপার কিংস দল। এই চেন্নাই সুপার কিংস দলে আপনি যদি একটা র্যান্ডম যে কোনো কাউকে ঢুকিয়ে দেন, সে কিছু না কিছু শিখে যায়, এবং তুষার দেশপান্ডে তো এতদিন ধরে রয়েছে। দ্যাটস ইট। আমি সিম্পল জাস্ট এটা আপনাদের আরো একবার শোনালাম যে এই চেন্নাই সুপার কিংস দলে কিছু কিছু আছে, কিছু না কিছু আছে। যাই হোক, তো এবার ম্যাচের প্রসঙ্গে আসি। প্রথমে বরং আরসিবি না আগে চেন্নাইয়ের ম্যাচটাই বলি, তারপরে আরসিবিতে আসবো, কারণ আরসিবি ম্যাচটা নিয়ে অনেক কিছু বলার আছে, বিশেষ করে বিরাট কোহলির সম্পর্কে। আরসিবির যে সিচুয়েশন এবং কোহলিকে নিয়ে যে জিনিসগুলো ঘটছে, এক একটা জিনিস দেখে অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে, হাসি পাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আরসিবির ম্যাচে পরে আসবো, আগে চেন্নাইয়ের ম্যাচটা বলি। চেন্নাই ভার্সেস হায়দ্রাবাদ, যেটা আমি শুরুতেই বললাম, সিম্পল ইকুয়েশনে দাঁড়িয়েছে যে হায়দ্রাবাদকে তুমি শুরুতে বোলিং করতে পাঠাও। সে তুমি যদি টস যেত, তোমার ঘরের মাঠ হোক, দিনের ম্যাচ হোক, রাতের ম্যাচ হোক, যাই হোক, তুমি আগে বোলিং করতে পাঠাও হায়দ্রাবাদকে। এক্ষেত্রে তো হায়দ্রাবাদ তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, রান চেস করতে চেয়েছিল, বাট রান চেসে তারা যে কতটা দুর্বল সেটা কিন্তু আজকে অ্যাকচুয়ালি টের পাওয়া গেল। এমন নয় যে তারা রান চেস করতে পারে না, তাদের ব্যাটাররা রান চেস করতে পারে না, এমনটা নয়। হেনরি ক্লাসেন কলকাতার বিপক্ষে কি খেলেছিলেন, মারাত্মক খেলেছিলেন, এক হাতে প্রায় জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু জেতাতে পারেননি, স্বাভাবিক। এবার তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই হায়দ্রাবাদ আজকে কোন জায়গা থেকে সমস্যায় পড়লো। চেন্নাইয়ের ব্যাটিং এর কথায় আসুন, বাট হায়দ্রাবাদ সমস্যায় কোথায় পড়লো দেখুন। আপনি যদি বিগত 2-3টে ম্যাচ খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন চেন্নাই একাধিক পেসারকে খেলাচ্ছে। চেন্নাই কিন্তু আজকেও 5 পেসার খেলালো, আগের দিনও তারা 5 পেসার খেলিয়েছে, দীপক চাহার, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মাথিসা পাথিরান এবং তার সাথে মুস্তাফিজুর রহমান। এবার অনেকে বলবেন যে 5 পেসারের উদ্দেশ্যটা কি। চেন্নাইয়ের পিচে যেখানে আমরা স্লো পিচ দেখে থাকি, আজকেও যে খুব ফাস্ট পিচ ছিল এমনটা নয়। আজকে ভালো ব্যাটিং হয়েছে, দুবে, ঋতুরাজ এবং তার সাথে ড্যারেল মিচেল, যিনি এতদিন পর অবশেষে ফর্মে ফিরেছেন। যাই হোক, ভালো ব্যাটিং হয়েছে, ওরকম টিপিক্যাল স্লো পিচ ছিল না, বাট স্টিল চেন্নাইতে তো আমরা এতদিন দেখে এসেছি অন্তত 2জন স্পিনার তো থাকবেনই, আর একজন স্পিনারও থাকলে খুব ভালো। তাহলে 5 পেসারের উদ্দেশ্যটা কি? আপনি যদি খেয়াল করেন, চেন্নাইয়ের এই যে 5 জন পেসার, কেউই কিন্তু সেই একদম 150-55 নিয়মিতভাবে বোলিং করেন, পাথিরানা বাদ দিয়ে নন। চাহার সুইং বোলার, শার্দুল ঠাকুর স্লোয়ার, তার সাথে মুস্তাফিজুরও তাই, তুষার দেশপান্ডে মোটামুটি ওই একই 35-36 স্পিডে বল হয়। সুতরাং চেন্নাইয়ের এবারের পিচে
যে উদ্দেশ্য বা যাদের তাদের যে টার্গেট সেটা হলো আমার যে মিডিয়াম পেসাররা রয়েছে তাদেরকে দিয়ে আমি মাঝের ওভারগুলো করাবো। দুজন যদি দুদিক থেকে সুইং বোলিং করেন, তুষার দেশপান্ডে করতে পারছে না, বাট যাই হোক, তাহলে মোটামুটি পাওয়ার প্লেটা উতরে দেবো, মাঝে জাদেজা তো রয়েছেন, এবং ডেথ ওভারে আমরা পুরো একদম অন্তত 2 থেকে 3টে ওভার আমরা ফেলে দেবো পাথিরানার জন্য। একদম সিম্পল হিসাব। এই প্ল্যানেই চেন্নাই সুপার কিংস এগোচ্ছে এবং এবারের পিচে চেন্নাই ওটাই রয়েছে। আজকে আপনারা যদি লাস্টের দিকে একটু ভালো করে দেখে থাকেন, শার্দুল ঠাকুরকে আজকে ডেথ ওভারে বোলিং করতে পাঠানো হয়েছে। এটার একটাই কারণ, মুস্তাফিজুর আর একটা ম্যাচ খেলে চলে যাচ্ছে। চেন্নাইয়ের কাছে মুস্তাফিজুরের একজন বিকল্প খুঁজে বার করতে হবে এবং সেটাই তারা তৈরি করে নিচ্ছে। পাথিরানা তো রয়েছেন, ডেথ ওভারে তিনি বোলিং করবেন এবং তার সাথে আরেকজনকে লাগবে। কে হবেন? দীপক চার কোনোভাবেই হবেন না, দেশপান্ডেকেও মেবি দেওয়া হবে না, এবং শার্দুল ঠাকুরই রয়েছেন, তাকে ওই জায়গাতে ট্রাই করে রাখা হচ্ছে। সুতরাং চেন্নাই বার করে নিয়েছে, চেন্নাই তাদের একজন বিকল্প, মুস্তাফিজুর যে চলে যাচ্ছেন, খেলতে পারলেন না, কিছু করার নেই, তার বিকল্প খুঁজে বার করে নিয়েছে। বাট আপনি যদি অল ওভার দেখেন, চেন্নাই তাদের ঘরের মাঠে এই রকম, মানে আগের ম্যাচও আপনারা দেখলেন যে ঠিক আছে একটা ভালোই রান মানে ব্যাটিং সহায়ক পিচ ছিল। আগের ম্যাচে তো আপনারা দেখলেন কি করলেন স্টোইনিস, যাই হোক, কিন্তু ওই টিপিক্যাল স্পিন পিচ নেই যেটা আমরা ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপের মঞ্চে দেখেছিলাম। পুরো একদম শুরু থেকেই একদম হয়ে গেল, যদিও সেখানে তো আবার মিচেল স্টার্করাই কাঁপিয়ে দিয়েছিলেন। তো চেন্নাই সিম্পল হিসেব তাদের, আমরা পেসারদের রেডি রেখেছি এবং মিডিয়াম পেসার আমাদের চাই না, আমাদের 3-4টে ওরকম 150 কিলোমিটার স্পিডে পেসার চাই না। আমাদের একজন পাথিরানা আছে যার নির্দিষ্ট রোল আছে, সে ডেথ ওভারে এসে ওরকম বোলিং করবে, যে প্রপার ইয়র্কার দেবে এবং সেখান থেকে উইকেট তুলবে, ঠিক আছে। জাদেজা তার মধ্যে ভালো বোলিং করছেন এবং তার সাথে তুষার দেশপান্ডে। আজ তুষার দেশপান্ডে যেভাবে বোলিং করলেন, ট্রাভিস হেড রান তারা করতে নেমেছে খারাপ খেলেন এমনটা একেবারেই নয়, কোনোদিনই নয়। তিনি ওডিআই বিশ্বকাপেই দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন সবাই জানে, এবং তিনি যদি 6 ওভারও খেলেন, তিনি যদি 6 ওভারও নিজের ব্যাটিংটা করে যান, তাহলে অর্ধেক কাজ ওখানেই হয়ে যাবে টিমটা। কিন্তু হেডকে যেভাবে আউট করলেন, একদম পুরো ঠিকঠাক ফিল্ডিং সাজিয়ে আজকে যেভাবে চেন্নাই বোলিং করেছে, ড্যারেল মিচেল যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছেন, যে কোনো ফিল্ডার যে কোনো জায়গায় চলে যাচ্ছেন। চেন্নাইয়ের ফিল্ডিং আজকে কিন্তু পুরোপুরি ঠিকঠাক হয়েছে, অন্তত বোলিং অনুযায়ী, বা বলতে পারেন যে ফিল্ডিং অনুযায়ী বোলিং করা হয়েছে, ওটাই করা হয়, ফিল্ডিং অনুযায়ী বোলিং করা হয়েছে। কিন্তু আজকে চেন্নাইয়ের ফিল্ডিং থেকে মনে হচ্ছিল যে বোলিং অনুযায়ী তারা ফিল্ডার সেট করেছে, যেখানেই বল উঠছে সেখানেই যেন চলে যাচ্ছে, মানে বল অত দূর উঠলে রেগুলার বল উঠে যাচ্ছে হাওয়ায়, বাউন্ডারি লাইনে চলে যাচ্ছে এবং ফিল্ডার দাঁড়িয়ে আছেন, দৌড়াতেই হচ্ছে না, মনেই হচ্ছে যে যেন বোলিং অনুযায়ী তারা ফিল্ডার সেট করেছে। সুতরাং চেন্নাইয়ের ফিল্ডিং আসলেই ভালো হয়েছে আজকে। আগের দিন যে ভুল ত্রুটিগুলো ছিল সেটা হলো বোলিং, মানে দেখুন কিছু কিছু ম্যাচ থাকে যে ম্যাচগুলোতে বিপক্ষ দলের 1-2 ব্যাটার এমন থাকেন যারা এমনভাবে ম্যাচ বার করে নিয়ে যান যে অপোনেন্ট তাকে রিড করে উঠতে পারে না। মার্কাস স্টোইনিস আগের দিন ঠিক সেই কাজটাই করলেন। আপনি অনেক ভুল ত্রুটি খুঁজতে পারেন, দীপক চাহারের মিস ফিল্ডিং, মুস্তাফিজুরের লাস্ট ওভারে বাজে বোলিং, এমনকি পাথিরানও মোটামুটি রান খেয়ে গেছেন, কিন্তু স্টোইনিস এমন কাজ করেছেন চেন্নাই কিছুই করে উঠতে পারবে না। এবং এবারের আইপিএলে তো বোলিং নিয়ে তো সেরকম কিছু বলারও নেই, আপনারা সবাই জানেন, যদিও চেন্নাইয়ের পিছে তো কিছুটা সাহায্য পাওয়া যায়, ঠিক আছে আমি বাদ দিলাম। সেই ভুল ত্রুটিগুলো শুধরে চেন্নাই আসলেই আজকে প্রপার প্ল্যানিং নিয়ে বোলিং করেছে, ঠিকঠাক জায়গা আজকে বোলিং করানো হলো। দেশপান্ডে যেভাবে বোলিং করছিলেন শুরুর দিকে, একাই তো টপ অর্ডারকে ধসিয়ে দিলেন। এবারের আইপিএল এখনো পর্যন্ত এই তুষার দেশপান্ডের কি পারফরমেন্স দেখুন, 9-এর কম ইকোনমি রেট নিয়ে বোলিং করে গেছেন নিয়মিত, 10টা উইকেট তুলে নিয়েছেন। চেন্নাইয়ের 3জন পেসার রয়েছেন যারা 10টার বেশি উইকেট তুলেছেন, একজন মুস্তাফিজুর, একজন পাথিরানা এবং আরেকজন তুষার দেশপান্ডে। 3জন পেসার 10টার বেশি উইকেট তুললেন। এরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব খুব নামকরা ক্রিকেটার, খুব নামকরা পেসার এই মুহূর্তে। আপনি যদি অল ওভার দেখে থাকেন, মুস্তাফিজুরের কিছুটা নাম আছে, পাথিরানা তো সেরকম তিনি নাম করেনি, আইপিএলেই তার নাম, এবং দেশপান্ডেকে তো কেউ চেনেই না। সুতরাং এই বোলিং লাইন আপ নিয়েও চেন্নাই যেভাবে বোলিং করেছে আজকে হায়দ্রাবাদের বিপক্ষে, বেশি রান ছিল না তাদের কাছে ডিফেন্ড করার মতন, অ্যাকচুয়ালি ভালো, নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। চেন্নাইয়ের বোলিং, ক্যাপ্টেন্সি সবকিছুই ভালো হয়েছে, এবং ফিল্ডিং যেটা আগের দিন মানে খুব খুব কি বলবো অস্বস্তি লাগছিল চাহারে একটা মিসফিল্ড দেখে, আজকে সেই ফিল্ডিংগুলো অন্তত হয়নি। চেন্নাই খুবই ভালো বোলিং হয়েছে আজকে। বোলিংও তো প্রত্যেকে সমানভাবে বোলিং করে গেলে, দেশপান্ডে 3 ওভারে 27, 9 ইকোনমি, চাহার 3 ওভারে 22, 7 ইকোনমি, মুস্তাফিজুর 2 ওভার 5 বলে 19, 6.7 ইকোনমি, জাদেজা 5.5 ইকোনমি, শার্দুল 6.8, পাথিরানা 8.5। আপনি হায়দ্রাবাদের বিপক্ষে বোলিং করছেন, আপনার 6টা বোলারের কেউ 10-এর উপর ইকোনমি রেট নিয়ে বোলিং করেনি, ম্যাক্সিমাম 9 তুষার দেশপান্ডে, তাও আবার তিনি 4টে উইকেট তুলেছেন। এটা তো দেখাই যায় না, এটা তো অদ্ভুত, এটা অদ্ভুত যে হায়দ্রাবাদ
বলে না যে বেশি হাওয়ায় উঠলে একদিন কাটা পড়বেই, সে হায়দ্রাবাদের ঠিক তাই হয়েছে। হায়দ্রাবাদ প্রেডিক্টেবল হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না। প্রেডিক্টেবল কি, আপনি কি প্রেডিক্ট করবেন হায়দ্রাবাদকে? হ্যাঁ, আপনি জানেন যে হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে চালিয়ে খেলবে, ওটাই তাদের খেলা, এখানে প্রেডিক্টেবলের কিছু নেই। সবাই জানে যে হায়দ্রাবাদ এরকমই খেলবে, কিন্তু আজকে একটা রান ছিল তাদের কাছে। হায়দ্রাবাদের সমস্যাটা কোন জায়গাতে হচ্ছে বলুন তো? একটা কথা আছে, যখন তুমি প্রথমে ব্যাটিং করবে তোমার কাছে কোনো লক্ষ্য থাকে না, তুমি নিজের মতন একটা লক্ষ্য সেট করো, হ্যাঁ, যা খুশি সেট করে দাও। বা সেই জায়গা থেকে তুমি 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে নাকি 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তুমি বোঝো যে তোমার পরে যারা ব্যাটিং করতে আসবে তাদের কিরকম সামর্থ্য। তুমি এটাও বোঝো যে তোমার যখন তোমরা ফিল্ডিং করবে, বোলিং করবে, তোমাদের বোলাররা কেমন, যারা ওই রানটা ডিফেন্ড করতে পারবে কি পারবে না, সে অনুযায়ী তুমি তোমাদের টার্গেট সেট করো, সিম্পল। কিন্তু যখন রান চেস করার দরকার পড়ে তখন আপনাকে সুবিধা অনুযায়ী খেলতে হয়, সিচুয়েশন অনুযায়ী খেলতে হয়। যদি না আপনার কাছে ওই নেট রান রেট বাড়ানোর একটা ব্যাপার থাকে, আপনি সেক্ষেত্রে আপনি দেখছেন আপনার কাছে টার্গেট রয়েছে 200, কত করলো চেন্নাই, 213 রানের টার্গেট রয়েছে। ঠিক আছে, আমি খেললাম প্রথম 5টা ওভার একটু ধরে খেললাম, পাওয়ার প্লেতে তো আমাকে আবারও 100 রান তোলার কোনো দরকার নেই। ক্ষেত্রে আমি যদি 50 রানও তুলি তাও চলবে। ঠিক সেই জায়গাতে গিয়ে কিছু ক্ষেত্রে এই যে টার্গেট থাকা সত্ত্বেও একটা প্রথমে ব্যাটিং করলে টার্গেট থাকে না বটে, কিন্তু প্লেয়ারদের মাথায় চলে যে না, আজকে আমি এত দূর পৌঁছাবো। এবার সেই শুরুতে নামা, খোলা মনে নামা এবং তার সাথে টার্গেট নিয়ে নামা, একটু তো ডিফারেন্স রয়েছে। তবে আপনার কাছে যখন হেড, ক্লাসেন, মার্করামের মতন ব্যাটাররা রয়েছেন, আপনি এক্সপেক্ট করেন যে আরো বেটার হবে, সেটা আজকে তারা করতে পারে। সুতরাং ওই প্রেডিক্টেবল বা এক্সপোজের কোনো ব্যাপার নেই, আজকে জাস্ট তারা পারেনি। চেন্নাইয়ের ভালো বোলিং হয়েছে এবং টার্গেটটা তারা অ্যাকচুয়ালি বুঝে উঠে খেলতে পারেনি। কারণ আপনি দেখুন তারা আজকে ব্যাটিং অর্ডারও কিরকম একটা মানে বদল করলো। হায়দ্রাবাদের একটা সিম্পল ব্যাটিং অর্ডার ছিল, দুজন ওপেনার নামবেন, অভিষেক তার সাথে হেড, মার্করাম নামবেন, মার্করাম মোটেই ভালো ফর্মে নেই, তাও নামবেন, এবং তারা ওই তিনজন প্লেয়ার ওই একটা উইকেট এত দূর পৌঁছে যাচ্ছে যে ক্লাসের 4 নম্বর ইজি নেমে যাচ্ছে। দরকারে নীতিশ রেডিও ভালো খেলে দিয়েছেন, শাহবাজ, সামাদ সবাই খেলে দিয়েছেন। আজকে সেই জায়গাতেই চেঞ্জ হয়ে গেল। আজকে ওই যে আনমোলপ্রীতকে নামানো হলো এবং আনমোলপ্রীত প্রথম বলেই আউট হলেন, ওই জায়গাতেই সব ঘেটে গেল। মানে হায়দ্রাবাদ এত তাড়াতাড়ি 2টো উইকেট পড়ে গেছে, কোনো রকম চালিয়ে খেলেননি কেউ। হেডের ব্যাট থেকে আমরা 300 স্ট্রাইক রেটে ব্যাটিং দেখিনি, অভিষেক শর্মাও খেলেননি। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ বুঝে উঠতে পারলো না যে এর পরবর্তী লক্ষ্য কি। ক্লাসেনকে একটু পিছিয়ে দেওয়া হলো, ক্লাসেনের আগে আজকে নীতিশ রেড্ডিকে নামিয়ে দেওয়া হলো, ব্যাটিং অর্ডারটাই তাদের পুরো চেঞ্জ হয়ে গেছিল, ওই জায়গাতেই তারা অ্যাকচুয়ালি মার খেয়ে গেছে। সুতরাং এটা হবেই, আপনি রোজ রোজ হায়দ্রাবাদের থেকে 300 পাবেন না। হায়দ্রাবাদই একমাত্র দল যারা এবারে আইপিএলে 3টে 250 তুলেছিল বটে, কিন্তু অতটাও সহজ নয় যে রেগুলার তুমি তুলে যাবে এবং বোলাররা, বাকি দলের বোলাররা কিছুই করবে না, কোনো প্ল্যানিংই রাখবে না, এমনটা হয় না। সবারই কিছু না কিছু প্ল্যানিং থাকে, বা এক্সিকিউশন ঠিক হচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। যাই হোক, চেন্নাইয়ের বোলিং ভালোই হয়েছে বললাম, দেশপান্ডে 4টে উইকেট, দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজুর শেষ দিকে 2টো উইকেট তুলে নিলেন এবং মেবি এখন টপে রয়েছেন পার্পল ক্যাপের লিস্টে, বাট পার্পল ক্যাপ অবশ্যই বুমরার কাছে, কারণ তার ইকোনমির সবচেয়ে ভালো। তবে মুস্তাফিজুর দেখুন চলে যাবেন আর একটা ম্যাচ পর, তার এই মুহূর্তে তার কি, তার আফসোসটুকুই থেকে যাবে, আর কিছুই না। এই যে মুস্তাফিজুর আর একটা ম্যাচ খেলে চলে যাবে, তার শুধু আফসোসই থেকে যাবে যে আমি এমন একটা জায়গায় আইপিএল ছেড়ে চলে যাচ্ছি যখন আমার মাথায় পার্পল ক্যাপ থাকতে পারতো, যখন আমি আর 2-3টে ম্যাচ খেললে হয়তো রেসে থাকতে পারতাম, পার্পল ক্যাপ না থাকলে হয়তো রেসে থাকতে পারতাম, কিন্তু সেটা হলো না। কাকে দায়ী করা উচিত, কাকে উচিত নয় সেটা আমি জানি না। ইতিমধ্যে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টও তো আবার একটা কি মন্তব্য করেছে। যাই হোক, এটা নিয়ে বেশি বাড়িয়ে তো লাভ নেই, বাট ঠিক আছে, মুস্তাফিজুর বেটার করতে পারতেন, মানে যদি আরো ম্যাচগুলো খেলতে। আগের দিন তো একটু বেশি রান খেয়ে ফেলেছিলেন, এবার এটাকেই তো কামব্যাক বলে, তাই না? আগের দিন এই চেন্নাইতেই সেরকম রান খেয়েছিলেন, আজকে ভালো বোলিং করলেন, মোটামুটি ভালোই বোলিং করেছেন প্রত্যেকে, তার মধ্যে মুস্তাফিজুরও ভালো বোলিং করলেন। শার্দুল 4 ওভারে 27 অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছেন। আমি তো মাঝে মাঝে বুঝে উঠতে পারছি না যে শার্দুলকে কেন খেলাচ্ছে চেন্নাই। আজকে ডেথ ওভারে তাকে যখন বোলিং দেওয়া হলো বুঝলাম যে না, তাদের প্ল্যানিংটা ডেথ ওভারে শার্দুলকে রেডি রাখা। চেন্নাইয়ের কাছে এখনো হাঙ্গার গেকার রয়েছেন, সিমারজিৎ রয়েছেন। সুতরাং দেখা যাক। ইতিমধ্যে তো তারা আবার আরেকজন বিদেশি পেসারকেও নিয়ে রেখেছে, কাকেনিল উইলসনকে নিয়েছে তারা কনভে রিপ্লেসমেন্ট হিসেবে। আর কি পেসার রয়েছেন? আর পেসার নেই। সুতরাং অপশন চেন্নাইয়ের কাছে প্রচুর রয়েছে। দেখা যাক, চেন্নাই শার্দুলকে ট্রাই করছে, বোঝাই যাচ্ছে। এবার আমি এক্সপেক্ট করি না যে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট শার্দুল হয়ে উঠতে পারবেন, সেটা হবে না। মুস্তাফিজুর একজন বাহাতি পেসার ছিলেন, মুকেশ চৌধুরী রয়েছেন, কিন্তু তারা ডেতে চলবেন না। সুতরাং শার্দুলই বেস্ট অপশন। ডোয়েন ব্রাভো রয়েছেন, ব্রাভোর সাথে শার্দুল খেলেছেন, তিনি জানেন। দেখা যাক কিরকম বোলিং করে, তবে কিছু করার নেই। আর চেন্নাইয়ের ব্যাটিং এর কথা যদি বলি, প্রথমে যে ব্যাটিংটা চেন্নাই করলো,
গায়কোয়াড়ের জন্য খারাপ লাগবে, খারাপ লাগাটাই স্বাভাবিক। 98 রানে গিয়ে থেমে গেল একজনের ইনিংস। এইরকম 98, 99 বা 90-এর পরে গিয়ে যাদের ইনিংসগুলো থেমে যায়। আজকে প্রথম ম্যাচে সাই সুদর্শন তিনিও কাছাকাছি গেছিলেন, সেঞ্চুরি কাছাকাছি গেছিলেন, কিন্তু বলের জন্য পারলেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে 98 রানের মাথাতে আটকে গেলেন। আপনি তার আগের ম্যাচেই ওই উইল জ্যাক্সের সেঞ্চুরিটা দেখুন, 94 রানে ব্যাটিং করছেন, 1 রান দরকার, ছক্কা মেরে সেঞ্চুরি করলেন। যতটা আনন্দ হয় 98 রানের মাথায় কেউ যখন আউট হয়ে যান হাতে বল থাকা সত্ত্বেও, পারছিলেন না ওই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড় পারছিলেন না। তার আগেই তিনি এরকম মাটিতে বসে পড়েছিলেন, এই যে ছবিটা আমি দিয়েছি এরকম মাটিতে বসে পড়েছিলেন তিনি। এটা আউট হওয়ার পরের নয়, কিন্তু অনেকে ভাবেন আউট হওয়ার পর তার রিয়াকশন, এরকম না, এটা তার আগেই তিনি মাটিতে বসে পড়েছিলেন যে পারছি না, কিছু একটা হয়েছিল, ক্র্যাম্পের সমস্যা। দুবে 20 বলে 39, দুবেকে নিয়ে যত প্রশংসা করবো কম হবে, দারুণ ছন্দে রয়েছেন। ওয়ার্ল্ড কাপের টিম চলেই আসছে, আর 2-3 দিন হয়তো রয়েছে, তার মধ্যে ঘোষণা করে দেওয়া হবে, এবং 100% দুবে থাকছেন ধরে নিন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দুবে টিমে না থাকেন, কিছু বলার নেই আমার, নির্বাচকদের উদ্দেশ্যে সত্যি কিছু বলার নেই। দুবে থাকবেন এমনটা আমার আশা। প্লেইং ইলেভেনে থাকবেন কিনা সেটা দেখা যাবে কয়েকদিন পর, কিন্তু দুবে যে খেলাটা খেলছেন, কেউ যদি মনে করেন আইপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে পুরো জাতীয় দলে পাঠিয়ে দিচ্ছ, দুবে কিন্তু ভারতের হয়েও বিগত কয়েকটা ম্যাচে এরকমই খেলেছেন। দুবে রিঙ্কু একসাথে যখন খেলছিলেন, দুবে আসলেই ভালো খেলেছেন। এবং আর বাকি ড্যারেন মিচেল আজকে 32 বলে 52 ভালোই খেললেন 3 নম্বরে নেমে। চেন্নাইয়ের ব্যাটিং ভালোই হয়েছে, রাহানে অ্যাকচুয়ালি ফ্লপ যাচ্ছেন এবার, ঠিক আছে, চেন্নাই ভালোই খেলেছে। এবং এই ম্যাচটা চেন্নাই খুবই একটা সহজ ম্যাচ ছিল, কিচ্ছু মানে কঠিন কাজ করতে হয়নি, খুব সহজেই জিতেছে। এবং হায়দ্রাবাদকে 134-এ অল আউট করে দেবা অবিশ্বাস্য। কেউ যদি শোনে কি হায়দ্রাবাদ 134-এ অল আউট হয়ে গেছে, হতে পারে, এরা নাকি 287 তুলেছিল আগের দিন, অ্যাকচুয়ালি তাই। হায়দ্রাবাদ পরে ব্যাটিং করলে আসলেই কিন্তু খুব বাজে রকম সমস্যায় পড়ছে না। যাই হোক, চেন্নাইয়ের ম্যাচ তো হলো, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা যেটা নিয়ে হওয়া উচিত আজকে, সেটা হলো তার আগের ম্যাচটা, অর্থাৎ আরসিবি ভার্সেস গুজরাট টাইটান্স। ম্যাচ সম্পর্কে বলার আগে আমি 2 দিন আগে দেখলাম একটা টিম, একটা প্লেইং ইলেভেন, যেটা দেখে আমি খুব অদ্ভুত রকম অবাক হয়েছি। সঞ্জয় মাঞ্জরেকর, চেন্নাই নিশ্চয় নাম শুনেছেন, কমেন্ট্রি করেন, ম্যাচ প্রেজেন্টার হিসেবে আমরা তাকে দেখি, ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং যথেষ্ট ভালো ক্রিকেটার, সম্মানীয় ক্রিকেটার, যার যথেষ্ট নাম রয়েছে। তিনি নিজেও খুব ভালো একজন এবং বড় ক্রিকেটার ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি কয়েকদিন আগে ভারতের একটা টি-20 স্কোয়াড অ্যানাউন্স করেছেন বিশ্বকাপের জন্য, টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড, প্লেইং ইলেভেন নয় কিন্তু, 15 জনের স্কোয়াড, যেখানে তিনি বিরাট কোহলিকে রাখেননি। বিগত কয়েকদিন ধরে প্রচুর সমালোচনা হচ্ছে, কোহলি স্লো খেলছেন, তার স্ট্রাইক রেট ভালো নয়। আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, আগের দিনে আমি ভিডিওতে এসে নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু আপনি কোহলিকে 15 জনের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন। আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখে, যে এত বড় ক্রিকেট বিশেষজ্ঞ আমাদের মতো জাস্ট র্যান্ডম ভিডিও বানায় নয়, যে কিছু একটা মন্তব্য করার দরকার ফেসবুকে এসে করে দিলাম, না, তার ওপিনিয়নের ভ্যালু রয়েছে, যেটা সারা জায়গায় পাবলিশ করা হয়েছে, যে সঞ্জয় মাঞ্জরেকর কোহলিকে চান না। সঞ্জয় মাঞ্জরেকর বিরাট কোহলিকে বাদ দিয়েছেন, আনএক্সপেক্টেড। এবং আমি দেখে এটা অবাক হলাম যে একজন কিভাবে কোহলিকে বাদ দিতে পারে। এবং একই সঙ্গে আজকে মোহাম্মদ কাইফের একটা টুইট দেখলাম, ফেসবুক পোস্ট, সেখানে তিনি খুব সুন্দর একটা কথা লিখেছেন, আমার দারুণ লেগেছে। তিনি লিখেছেন যে কোনো ম্যাচ জেতাতে হলে স্ট্রাইক রেটের থেকে জিগরা চাই, জিগরা মানে দম আর কি, বুকের পাট। খুব সুন্দর কথা এবং পারফেক্ট। বিরাট কোহলি মেলবোর্নে ভরা দর্শকদের মাঝে যে ইনিংসটা খেলেছিলেন, ওর জন্য স্ট্রাইক রেট নয়, ওর জন্য দম থাকা চাই। আপনি আইপিএল এর মঞ্চে কোন ম্যাচ জেতাচ্ছেন, কটা সেঞ্চুরি করছেন, কটা হাফ সেঞ্চুরি করছেন, দলকে কটা ট্রফি জিতিয়েছেন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কটা ম্যাচ জিতিয়েছেন। এবং আইপিএল এর কোহলির সমস্ত রেকর্ড আপনি যদি ছেড়েও দিন, এবারের অরেঞ্জ ক্যাপকেও যদি আপনি কোহলির মাথা থেকে যদি খুলেও নেন, আপনি কোনোভাবে কোহলির টি-20 বিশ্বকাপের পারফরমেন্সকে ইগনোর করতে পারবেন? এতদিন ধরে কোহলি যা করে গেছেন, এবং আপনি সিরিয়াসলি কোহলিকে বাদ দিচ্ছেন, অবিশ্বাস্য। সঞ্জয় মাঞ্জরেকর এরকম কিছু করতে পারেন, সেটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তার কোনো পার্সোনাল রাগ রয়েছে, নাকি তিনি অ্যাকচুয়ালি অন্য কোনো প্ল্যানিংয়ে গেছেন? কি প্ল্যানিং হতে পারে যে আসলেই ভারতীয় দলে কোনো অ্যাঙ্কারের দরকার নেই? ওয়েস্ট ইন্ডিজের পিচে, এটা তো এই আইপিএল এর এই তথাকথিত হাইওয়ে নয়, ওখানে ওয়েস্ট ইন্ডিজের পিচ অন্যরকম হবে, যেখানে বল এরকম মোটেও আসবে না ব্যাটে। আমেরিকাতে নতুন পিচ বানানো হচ্ছে, যেখানে কিভাবে খেলা হবে কেউই জানে না। সেই জায়গাতে আপনি কোহলির মতন একজন ব্যাটার, আন্তর্জাতিক টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহক, আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক, টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক, এবারের আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহককে আপনি বাদ দিয়ে রাখছেন।
আমি সিরিয়াসলি আমি জানি না যে কি প্ল্যানিংয়ে এই টিমটা বানানো হলো। যত জায়গায় পোস্ট হয়েছে আমি দেখলাম হাহারি অ্যাকশনের সংখ্যা বেশি এবং জাস্টিফাইড, যে মঞ্জারেকার এরকম কমেন্ট করতে পারে। আজকে ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল এই ব্যাপারে, কোহলি একদম স্ট্রেট কাট অ্যান্সার দিয়েছে। আজকাল কোহলি খুব দারুণ কিছু স্যাভেজ অ্যান্সার দিচ্ছে। এতদিন স্যাভেজ অ্যান্সার তিনি ব্যাট হাতে দিতেন, আজকাল মাইক হাতেও দিচ্ছেন এবং সেটা আমি খুব এনজয় করছি। কয়েকদিন আগে তিনি বলেছিলেন আজকাল আমার নামকে কেন্দ্র করে সব জায়গায় প্রচুর টুর্নামেন্টে প্রচার হচ্ছে। স্বাভাবিক, এই আইপিএল শুরু হওয়ার আগে যখন তিনি খেলেননি ইংল্যান্ডের সিরিজ, চারদিকে কোহলি 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 টি-20 বিশ্বকাপে খেলবেন না, তাকে বাদ দিয়ে টিম নামানো হবে, তার জায়গায় অন্য কাউকে ভাবা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। খুব সিম্পল অ্যান্সার দিয়েছে যে আজকাল তো সব জায়গায় আমাকে আমার নামকে ঘিরে প্রচুর প্রমোশন করা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্টে। ঠিক বলেছেন এবং আজকেও ঠিক সেরকমই অ্যান্সার দিয়ে গেলেন। লোকে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছে, লোকে জিজ্ঞাসা করছে যে তিনি এত স্লো কেন খেলছেন। কোহলি বললেন যে তিনি এগুলো নিয়ে ভাবছেন না, সিচুয়েশন অনুযায়ী কিভাবে কি খেলতে হয় সব তিনি জানেন এবং সেটাই তিনি করবে। সবাই রয়েছেন, সমালোচকরা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা তাদের মতামত দেবেন, কিন্তু কোহলি নিজে জানে যে কখন কি খেলতে হয়। এই অ্যান্সারগুলোই দেওয়া দরকার। আপনি আগের দিন কোহলির যে স্লো ইনিংস নিয়ে, শুধু আগের দিন কি কোহলি যে সেঞ্চুরিটা করলেন সেদিনকেই তো ট্রোল করা হচ্ছিল তাকে নিয়ে। আগের দিন কোহলির ইনিংসে কিছু ভুল ত্রুটি ছিল শেষের দিকটাতে, আমিও মানছি, আমি নিজে বলেছি, কিন্তু যেভাবে উঠে পড়ে লেগেছিলেন সবাই, একে বাদ দেওয়া হোক, একে টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত নয়, এ থাকলে ভারত শিওর হারবে। এই কোহলি না থাকলে পাকিস্তানের বিপক্ষে ভারত 100 রান করতে পারতো? আপনি বলুন, 100টা রান করতে পারতো ওই ছোট্ট একটা রান চেস করতে নেবে? সুতরাং মানুষ প্রচুর জ্ঞানী, প্রচুর বিজ্ঞ মানুষ রয়েছে চারদিকে, ইনক্লুডিং মি, আমিও খুব বিজ্ঞ, কিন্তু সঞ্জয় মঞ্জরেকারের মতন অ্যাকচুয়ালি যে ক্রিকেটটা খেলেছে তার থেকে এরকম জিনিস আমি অন্তত, নির্বাচকরা যদি এরকম কিছু ভুল করবে না আশা করি, এবং করলে সেটা একটা ঐতিহাসিক ভুল হতে চলেছে। হ্যাঁ, আপনি যদি কোনোভাবে টি-20 বিশ্বকাপ থেকে কোহলিকে দূরে রাখেন, একটা ঐতিহাসিক ভুল। এবারে আইপিএলে 500-র উপর বেশি রান করেছেন বিরাট কোহলি এবং তা সত্ত্বেও প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে তিনি খেলে যাচ্ছেন। আপনি কিভাবে ভাবছেন বা কি মনে করেন যে এই কোহলিকে বিশ্বকাপে দরকার নেই? টি-20 বিশ্বকাপে 10 ইনিংসে 500, 147-এর স্ট্রাইক রেট, 71-এর অ্যাভারেজ, 46টা চার, 20টা ছক্কা। এবং আপনি কোহলির ডট বল পার্সেন্টেজ দেখুন, আর এই সো কল্ড হার্ড হিটার যারা রয়েছেন, যারা প্রত্যেক দিন 4-6 মেরে ম্যাচ ফিনিশ করছেন, যাদেরকে নিয়ে আমরা প্রচুর লাফালাফি করছি, তাদের এগুলো দেখুন যে ডট বল পার্সেন্টেজ মানে তুমি কতগুলো ডট বল খেলেছো, কতগুলো বল খেলেছো, তার মধ্যে কতগুলো ডট বল খেলেছো। অ্যাঙ্কারিং, হ্যাঁ, টি-20-তে স্ট্রাইক রোটেট করার কোনো দরকার নেই, সিঙ্গেল নেওয়ার কোনো দরকার নেই। ইভেন এই কালকে ম্যাকগার্ক যে উক্তিটা করেছে যে প্রত্যেক পঞ্চম বা ষষ্ঠ বলে গিয়ে আমি একটা সিঙ্গেল নেওয়ার কথা ভাবি, অথবা আমি যদি মিস হিট করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা সিঙ্গেল নিতে পারি। কমেন্টেটর জিজ্ঞাসা করেছিলেন, ম্যাকগার্ক তো সবসময় 4-6 মারছেন, সেরকমভাবেই খেলেন। কমেন্টেটর জিজ্ঞাসা করেছিলেন যে সিঙ্গেল নেওয়ার কি কোনো প্ল্যান আছে? তিনি বলেছিলেন ওই ওভারের পঞ্চম বলে বা ষষ্ঠ বলে, অথবা যদি মিস হিট হয় তখন আমি সিঙ্গেল নিই, স্ট্রাইক রোটেট করি। এটা একজন 22 বছরের একটা তরুণ ক্রিকেটারের জন্য ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমি একদম ধুমধারাক্কা খেলি, কিন্তু স্ট্রাইক রোটেট করার যে প্রয়োজনীয়তা, সেটা সে যত বড় হবে, যত ম্যাচিওর হবে, সে বুঝতে পারবে। সুতরাং ওই একটা বাচ্চা ছেলে মন্তব্য করেছে 27 বলে 84 রান ইনিংস খেলছে, সেটা দেখে যদি আপনার মনে হয় যে কোহলির এই ইনিংসটা খুব বাজে এবং স্ট্রাইক রোটেট করার দরকার নেই, তাহলে আপনি অ্যাকচুয়ালি কি করতে চান আমি জানি না। লোকে আসলেই আলাদা আলাদা রকমের মত দিচ্ছে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। লোকে বলছে যে 250 রান দেখতে ভালো লাগছে না, আবার লোকে বলছে কোহলির ওই স্লো ইনিংস দেখতেও ভালো লাগছে না। আরে ভাই, কি চাইটা কি জীবনে? একদম খাতায় কলমে লিখে দেওয়া দরকার যে আমার এটাই চাই, আমার 50 বলে 80 রানই দরকার, 81 হলেও আমি মানবো না। দাবিটাকে লোকে 250 রান দেখতেও ভালো লাগছে না লোকের, অথচ যখন এই 27 বলে 84 রান ইনিংস আসছে, যখন হেডের ইনিংস আসছে, তখন সবাই ওফ সেরা, দারুণ। লোকে কম্পিটিটিভ টোটাল দেখতে চায়, ফাইটিং স্কোর দেখতে চায়, 170-75 দেখতে চায়, অথচ 170-75-এর বেসিসে যখন কোহলির ওরকম একটা 37 বলে 53 টাইপের ইনিংস আসছে, তখন আবার লোকে বলছে কি খেলছে, এইদিকে তো পাতিদার 19 বলে 50 করছে, তাহলে 37 বলে 50 কেন করছে? কি চাই জীবনে, কি চাই? কোহলিকে দেখতে চাই না, তাহলে দেখতে হবে না, কোনো দরকার নেই। আরসিবি ম্যাচগুলো স্কিপ করুক, এমনিও তাদের ট্রফি জেতার কোনো ইচ্ছা নেই। এই যে 2টো ম্যাচ জিতলো, তারা খুব আশা জাগিয়ে দিল সমর্থকদের, আবার 2 দিন পর হেরে গিয়ে ডিরেক্ট বিদায় নেবে, এটা আমি এক্ষুনি লিখে দিচ্ছি। কিন্তু যদি অ্যাকচুয়ালি মনে হয় যে আরসিবি মানে কোহলি বোঝা হয়ে যাচ্ছেন, কোহলিকে দরকার নেই টি-20 বিশ্বকাপে, তাহলে প্লিজ দেখুন না। কারণ
কিছু বলার নেই আমার এই জায়গাতে দাঁড়িয়ে যারা কোহলিকে অপ্রয়োজনীয় মনে করছেন। আসুক আসুক, টি-20 বিশ্বকাপটা আসুক। টি-20 বিশ্বকাপ ছাড়ুন, টি-20 বিশ্বকাপ ছাড়ুন, কোহলি তো একদিন অবসর নেবেন তো, 5 বছর ম্যাক্সিমাম, 35 বছর হয়ে গেছে তার, 40 অব্দিও টানবেন আমি ধরে নিলাম, তারপরে দেখবেন। ততদিনে যদি অ্যাঙ্কারের ব্যাপারটা পুরোই উঠে যায় খুব ভালো, কিন্তু যদি ততদিনও ক্রিকেটের কিছু অবশিষ্ট থাকে, যদি তখনও 170-75 ফাইটিং টোটাল হয়ে থাকে, তখন দেখবেন এই জায়গাতে কোহলির জায়গায় যিনি আসবেন তিনি যদি কোহলির মতন ওই ইনিংসটাকে নিয়ে যেতে না পারেন, তাহলে কি অবস্থা হয় ভারতে বুঝতেই পারবেন। বড় বড় ছক্কা মারা আর ইনিংসটাকে বিল্ড করা, অ্যাঙ্কারিং করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং সিচুয়েশন অনুযায়ী কোহলির চেয়ে বেটার কেউ খেলতে পারবে না, কোনোদিনও পারবেন না। আপনি 1000টা উদাহরণ দেখিয়ে দিন, হ্যাঁ, কেউ পারবেন না। যাই হোক, সেসব পরের কথা, প্রচুর আলোচনা করার সময় পাবো এই নিয়ে, এবং আমি বারবার বলবো যারা এই কথাগুলো বলেছেন তাদেরকে টার্গেট করে আমি বারবার বলবো, এবং হাতে এই আজকে আবারও বলছি, এই যে একটু আগে যে ভিডিওটা দেখালাম না, আমি বলেছিলাম দেশপান্ডে সম্পর্কে, মিলে গেছে, এটা তো দেশপান্ডে। কোহলি সম্পর্কে আমি বারবার এই কথাগুলো বলবো, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি মিলবেই মিলবে, আমি ভবিষ্যবাণী করছি না, বাট মিলবেই, কারণ নামটা কোহলি। যাই হোক, আজকে উইল জ্যাক্স মারাত্মক একটা সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন, মারাত্মক সেঞ্চুরি। মানে কোহলি পর্যন্ত বলে গেছেন যে আপনি আইপিএল এর মঞ্চে বা যে কোনো টুর্নামেন্টে এরকম দুর্দান্ত সেঞ্চুরি খুব একটা দেখবেন না, একটা দারুণ সেঞ্চুরি, ওয়ান অফ দ্য বেস্ট সেঞ্চুরি যেটাকে তিনি বললেন। আসলেই তাই, আপনি 200+ টার্গেট চেস করছেন, একটা উইকেট পড়ে গেছে শুরুতে, ভালোই ঠিকঠাকই টার্গেট ছিল, আপনি আপনার 5ম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন, খুব একটা ভালো খেলেছেন আগের 4টে ম্যাচে এমনটা নয়, এবং আপনি যেভাবে ম্যাচটা জিতে ফিরলেন। উইল জ্যাক্সের বয়স কত একটু দেখি, আমি তারপরে বলছি। উইল জ্যাক্সের বয়স হলো 25 বছর, 25, আচ্ছা ছোটই তো, তাই তো, হ্যাঁ। উইল জ্যাক্স তিনি আজ পর্যন্ত এত ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন এবং এত সেঞ্চুরি করেছেন, এই 25 বছরের সিভিতে একটু বেশি বেশি মানে জায়গা ধরবে না। হ্যাঁ, এবার অনেকে বলবে সত্যি 25 বছর কি এটা রাশিদ খানের মতো নয় তো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 25 বছর বয়সে উইল জ্যাক্স যে পারফরমেন্সটা করছেন টি-20 ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগে, তার বিপিএল এ সেঞ্চুরি আছে, তার 100-এ সেঞ্চুরি আছে, আইপিএল এ করলেন, মেবি এসএ-20তেও সেঞ্চুরি আছে, যে টুর্নামেন্টে খেলতে যান সেঞ্চুরি করে আসেন। এবং আপনারা যারা রেগুলার আমার ভিডিও ফলো করেন, আমি রেগুলার বলেছি যে উইল জ্যাক্সকে কেন খেলাচ্ছেন আরসিবি, বলেছিলাম তো, দেখেছেন যারা জানেন। এই হলো উইল জ্যাক্স। আরসিবি ম্যানেজমেন্টকে দেখাতে হবে, দেখো, হ্যাঁ, ওই মিমটা আছে না, আব্বল, এতদিন তো উইল জ্যাক্সকে খেলানো হচ্ছিল না, আব্বল, এই হলো উইল জ্যাক্স। আপনি ম্যাক্সিকে বসাবেন না আপনি ক্যামেরন গ্রিনকে বসাবেন আমি জানি না, টিমে যখন একাধিক বিদেশি চলে আসে, যখন 4টে বিদেশি পেসার থাকে একটা টিমে, তখন সমস্যা হয়। এবার আপনি ম্যাক্সিকে বসাবেন না গ্রিনকে বসাবেন আমি জানি না, দুজনেই ভালো প্লেয়ার, দুজনেই কোনোদিনও বসার মতন প্লেয়ার নন, কিন্তু আপনি জ্যাক্সকে বসিয়ে রাখছেন, এটাই হলো আপনার ব্যর্থতা। হায়দ্রাবাদ এত ভালো খেলছে, কিন্তু হায়দ্রাবাদের একটা ব্যর্থতা, তারা আজও ফিলিপসকে খেলাতে পারলো না, এটা ব্যর্থতা তো। আপনি বলুন, আপনি ফিলিপসকে কিনে এনেছেন, সেই ফিলিপস চাইলেই নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজটা খেলতে পারতো, না সে একটা ম্যাচ খেলতে পারলো ওখানে, না সে আইপিএল একটা ম্যাচ খেলতে পারলো, মাঝে মাঝে তাকে নামানো হচ্ছে ফিল্ডিং করছেন, ম্যাচ চলে যাচ্ছেন। সুতরাং আপনি ফিলিপস বা এই উইল জ্যাক্সের মতো প্লেয়ারদের যখন খেলাতে পারছেন না, খেলাতে পারছেন না, তখন সেটা আপনার ব্যর্থতা। এবার এমন প্লেয়ার যে ম্যাচে খেললে এরকম সেঞ্চুরি করে বেরিয়ে যাবে, সেটা তো 41 বলে 100, 5টা 4, 10টা 6। যখন কোহলি, আজকে যারা ম্যাচটা দেখেছেন আমার সাথে এগ্রি করবেন, আজকের ম্যাচে মনে হচ্ছিল তো যে কোহলির একটা সেঞ্চুরি আসতে চলেছে, একটা সেরকম মারাত্মক ফিনিশ, চেস মাস্টারের মতন ফিনিশ মনে হচ্ছিল তো, কিন্তু কোথা থেকে উইল জ্যাক্স হাফ সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন, আমি তো জাস্ট অবাক। আমি ভাবছিলাম যে কোহলির একটা সেঞ্চুরি দেখবো, একদম সেরা জবাব হবে, কিন্তু কোহলিও যেন আজকে সেঞ্চুরি করার কোনো মুডেও ছিলেন না। বিশ্বকাপের ম্যাচগুলোতে দেখেছিলেন যে কোহলির সেঞ্চুরির জন্য সবাই আমরা অপেক্ষা করেছিলাম, রাহুল পর্যন্ত সিঙ্গেল নিচ্ছিলেন না যাতে কোহলি সেঞ্চুরিটা সম্পূর্ণ করতে পারেন, মনে আছে বাংলাদেশের বিপক্ষে, আম্পায়ার পর্যন্ত সঙ্গ দিয়ে দিয়েছিলেন সেই হোয়াইট। আজকে কোহলি নিজেও যেন ভুলে গেছিলেন যে তিনি সেঞ্চুরি করতে পারেন, কোহলি সম্মোহিত হয়ে গেছিলেন উইল জ্যাক্সের ব্যাটিংয়ে, কি এক্সপ্রেশনগুলো দিচ্ছিলেন। ওই একটা সিনেমা আছে বলিউডে, আপনারা দেখেছেন কি, চ্যান খুলি কি ম্যান খুলি, ওই সিনেমাতে যে বাচ্চা ছেলেটা ছিল তার সাথে যে তার নর্থ সাইকের এন্ডে যিনি ছিলেন আর কি, তো রাহুল, তো ওই বাচ্চাটা যখন মারছিল এক একটা ছক্কা, পাকিস্তান ভারতের ওই ম্যাচটা ছিল,
তখন ওই নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে রাহুল একবার এই বরুণ নাম ছিল সিনেমাতে তার, এই মানে সে দেখছে বল একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে যাচ্ছে, আম্পায়ারও দেখছে সেও দেখছে। আজকে কোহলি ঠিক তাই, একদম ডিটো। ওইদিকে উইল জ্যাক্স মেরে চলেছেন, এইদিকে কোহলি জাস্ট ওরকম বরুণের মতন দেখছেন যে কি হচ্ছে, কি করছেন। তিনি তো গ্লাভস মুখে ঢেকে নামায় হাসছিলেন, সেটা কি করছেন। স্বাভাবিক, যখন আপনি এই টিমের বেস্ট ব্যাটার, যখন এই টিমের সবাই আপনার থেকে সেঞ্চুরি দেখতে চায়, এবং যখন কোহলির মনেও একটা সেঞ্চুরি প্ল্যানিং রয়েছে, তখন উইল জ্যাক্স তাণ্ডব চালিয়ে গেলেন জাস্ট। রশিদ খান টি-20 ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, ওয়ান অফ দ্য কি বেস্ট বোলারও বলা যেতে পারে, তার আইপিএল কেরিয়ারের শেষে তিনি বেস্ট বোলারই হবেন, এটা মনে রেখে রাখুন। সচিন টেন্ডুলকার যেমন সবাই প্রেডিক্ট করেছিল যে না এই ছেলেটা একদিন গিয়ে সেই জায়গায় পৌঁছাবে, রশিদ খানও তাই। সেই রশিদ খানকে কি মারলেন। হ্যাঁ, এবার আজকে মার মেরেছেন বলে রাশিদ যে খুব খারাপ বোলার হয়ে গেছেন এমনটা নয়, রাশিদই রয়েছেন। কিন্তু উইল জ্যাক্স কি করলেন 41 বলে 100, একটা 25 বছর বয়সী ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আজও এখনো অত বড় নাম হয়ে উঠতে পারেনি। উইল জ্যাক্স আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন 2টো টেস্ট, 7টা ওডিআই, 11টা টি-20, 20টা ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এসে আজকে মারাত্মক একটা সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন। 191 স্ট্রাইক রেট, এখনো পর্যন্ত 44-এর অ্যাভারেজ। সেরা মানে একদম কোহলি ম্যাচ শেষ হওয়ার পর, মানে সেঞ্চুরিটা কমপ্লিট করার পর যে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন না। এক তো আরসিবি ম্যাচ জিতেছিল, খুব ভালো ম্যাচ জিতেছিল, 16 ওভারের মধ্যে 200 রান চেস করে দিয়েছিল, তার সাথে উইল জ্যাক্সের সেঞ্চুরি, দুটো মিলিয়ে কোহলি এত আনন্দ পেয়েছেন। ওই জায়গাতে আপনি যদি ক্রিকেট লাভার হন, আপনি কোহলির সাথে নিজেকে রিলেট করতে পারবেন। ওই জায়গাতে কোহলি একজন সতীর্থ, একজন ক্রিকেটার থেকে বেরিয়ে এসে জাস্ট একজন ফ্যান বয় হয়ে গেছিলেন, এটাই ফ্যাক্ট। যে তার সামনে তার থেকে 10 বছর ছোট একটা প্লেয়ার আগুনের মতন খেলে আছে, দারুণ খেলেছেন। উইল জ্যাক্সকে নিয়ে যত প্রশংসা করবো দারুণ, সেরা সেঞ্চুরি দেখলাম। বাটলারের সেঞ্চুরিটা এর থেকে অনেক ডিফিকাল্ট ছিল, আমি মানছি। আমি আজও বাটলারের সেঞ্চুরিটাকে এগিয়ে রাখবো। কেকেআরের বিপক্ষে যেটা করেছিলেন ওটা তো অবিশ্বাস্য। স্টোইনিসের যে সেঞ্চুরিটা ছিল সেটাও দুর্দান্ত, কিন্তু আজকে যেটা দেখলাম, কি দেখলাম এটা, উইল জ্যাক্স কি দেখলাম। জনি বেয়ারস্টোরটাও দারুণ ছিল, কিন্তু তিনি ঠিকঠাক সঙ্গ পেয়েছিলেন, ওটা একটা বিশাল বড় চেস ছিল, কিন্তু সঙ্গ পেয়েছিলেন। আজকেও কোহলি সঙ্গ পেয়েছেন, সেই দিকে বাটলার আলাদা, বাটলার একা লড়ে গেছেন, কিন্তু আজকের ইনিংসটা সেরা। কিভাবে আমি বর্ণনা করবো জানি না, কি পাওয়ার। এবার এই প্লেয়ারকে যদি 5টা ম্যাচে বসিয়ে রাখতে হয়, তাহলে সমালোচকরা বা সমর্থকরা চেঁচাবে না। সমর্থকরা, গত মরশুমে উইল জ্যাক্স ছিলেন, এই মরশুমে উইল জ্যাক্স রয়েছেন। গত মরশুমে আইপিএল কটা ম্যাচ খেলেছিল আরসিবি, তারা পৌঁছাতে পারেনি প্লে অফে, তাই তো? তাহলে 14টা। এবারে প্রথম 5টা ম্যাচে খেলেনি, 19টা ম্যাচে যখন একটা প্লেয়ার খেলছেন না দলে থাকা সত্ত্বেও, হ্যাঁ, সেই প্লেয়ারটার তো কিছু তো তাকে নিয়ে বলা হবে যে কেন খেলাচ্ছ না ভাই, তুমি কেন খেলাচ্ছ না। এরকমই আরো একটা প্লেয়ার আছে যাকে নিয়ে আমার প্রচুর কমপ্লেন, যে কেন খেলাচ্ছ না তুমি তাকে, ইয়াশ ধুল। অনেক ইয়াশ আছে, ইয়াশ ধুল ভারতের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, দিল্লি টিমে রয়েছে, প্রত্যেকদিনই দেখি তিনি বসে থাকেন। আমার প্রশ্ন যে কেন খেলাচ্ছ না, কি সমস্যা ধুলের মধ্যে? তুমি সুমিত কুমার র্যান্ডম যাকে তাকে খেলি যাচ্ছ, ইয়াশ ধুল কি খুব খারাপ? যাই হোক, বাদ দিলাম, পরে হবে সেই আলোচনা। কিন্তু উইল জ্যাক্স এবং বিরাট কোহলি তো ব্যাট হাতে তো করেই যাচ্ছেন 500 রান। এই নিয়ে 7টা সিজন 500 রান করলেন, 17টা সিজনের মধ্যে 7টা সিজনে 500+ রান করলেন। এটা কি বলবো, একটা টিম ট্রফি জিততে পারে না, একটা টিমের ম্যানেজমেন্ট ভয়াবহ, একটা টিমের মধ্যে কোনো খিদে নেই, কিচ্ছু নেই, একটা টিমের একা লড়ে যান কোহলি। সেই টিমটা যখন পরের পর ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরও কোহলি সেই টিমটাকে এভাবেই, মানে কোহলির কাছে আরসিবি যেন শিশুর মতো, কোহলির কাছে আরসিবি যেন শিশুর মতো হয়ে গেছে। বলে না যে শিশুকে ছেড়ে থাকা যায় না, কোহলি ঠিক সেরকমই হয়ে উঠেছেন। এই যে আমরা খুব একদম রেগে মেগে বলছি না, এই যে টানা 5-6টা ম্যাচ যখন হারলো, 6টা ম্যাচ, আমি বলেছিলাম, সমর্থকরা বলছিল যে আরসিবি প্লিজ কোহলিকে ছাড়ুক, এনাফ, আর নেওয়া যাচ্ছে না, আর কোহলির মুখটা দেখা যাচ্ছে না। আগের মরশুমে মনে আছে গুজরাটের বিপক্ষে হারার পর কোহলি টুপিটা জাস্ট এই টুপিটা এরকম নামিয়ে বসেছিলেন, এই ঠিক এরকম, মানে তিনি মুখটুকু দেখাতে পারছেন না যে তার খারাপ লাগছে, তার কষ্ট লাগছে। তিনি সেঞ্চুরি করেছেন, কিন্তু তিনি তাও দলকে জেতাতে পারলেন না। বোলিং ইউনিট পুরো সুপার ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, সুতরাং কোহলি খুব কষ্ট পান আরসিবিতে থাকলে, বিশ্বাস করুন। সমর্থকের যতটা কষ্ট পান না, কোহলি একজন প্লেয়ার হিসেবে, এতদিন তো লিডার ছিলেন, এখন আর লিডার নেই, এখন তিনি নর্মাল প্লেয়ার হিসেবেই খেলেন, এনজয় করেন, আউটফিল্ডে দাঁড়িয়ে সমর্থকদের মাঝে মাঝে একটু হাত নাড়িয়ে দেন, হ্যাঁ, এই ইডেনেও করছিলেন। কিন্তু কোহলি কষ্ট পান, স্বাভাবিক। একটা প্লেয়ার দিনের পর দিন একটা টিমকে টেনে নিয়ে যাচ্ছে, দিনের পর দিন একটা প্লেয়ার
তাও দিনের শেষে এই প্লেয়ারটা এর সাথে জড়িয়ে গেছে। আমরা এই যে এত রেগে মেগে চিৎকার করে বলি কোহলিকে ছাড়ুক, কোহলি যাবেন না। আরসিবি তাও যদিও চাপে পড়ে কোহলিকে মিনমিন করেও বলে তুমি কি ছাড়তে চাও আরসিবি, কোহলি যাবেন না, কোহলি যাবেন না। খুব খারাপ সিচুয়েশন না হলে না কোহলি যাবেন না। মেসির এক্সাম্পল দেওয়া যায়, মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিসে গেছিলেন। কেন গেছিলেন? কারণ সিচুয়েশন ততটাই বাজে জায়গায় চলে গেছিল। যারা জানেন খুব ভালো মতোই জানেন যে কি সিচুয়েশনে ছিল। মানে এমন একটা জিনিস হয়ে গেছিল যে তারা চেয়েও পারেনি রাখতে, এবং মেসি চেয়েও থাকতে পারেনি। কোহলির ক্ষেত্রে সেই জিনিসটা হওয়ার চান্স আছে বলে মনে হয় না, কারণ এটা আইপিএল, এখানে সব কিছুই টাকা। কিন্তু যদিও বা আরসিবি ম্যানেজমেন্ট কোহলিকে বলেন যে প্লিজ প্লিজ যাও, একটা ট্রফি যদি জিততে চাও ছেড়ে দিয়ে যাও, যদি তাকে একেবারে তাড়িয়েও দেওয়া হয় কোহলিও যেন যাবেন না। সব কিছুই তার আরসিবি হয়ে গেছে। সুতরাং সেই টিমকে একটা প্লেয়ার দিনের পর দিন নিয়ে যাচ্ছে, টানা 6টা হারের পরও সেই টিমটা যখন জিতছে তখন আনন্দ করছে, তার সতীর্থ সেঞ্চুরি করছে তাকে জড়িয়ে ধরছে, তার শটগুলো দেখে বিস্ময় প্রকাশ করছে। এই এই ধরনের মানুষ না খুব কম আসে। ধোনি আজ ধোনিকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, আমরা সচিন টেন্ডুলকারের জায়গাটা ধোনিকে দিয়েছি। মানে সচিনকে নিয়ে যে মাতামাতি হতো আজ ধোনিকে নিয়ে হচ্ছে। আজ থেকে 5 বছর আগে ধোনি যে এই লেভেলে পৌঁছাতে পারবেন সেটা কেউ কল্পনা করতে পারেনি। ফ্যাক্ট, ধোনির প্রচুর ফ্যান ছিল, কিন্তু আজ থেকে 5 বছর আগে 2019 লাস্ট যে রান আউটটা হয়ে ধোনি ড্রেসিং রুমে ফিরেছিলেন সেমিফাইনাল, তখন কেউই ভাবতে পারেনি যে এই সিচুয়েশন আসবে। ধোনি যেদিন অবসর নিলেন না ওই লকডাউনের মাঝে, ধোনি লকডাউনের মাঝে একদিন র্যান্ডম হঠাৎ করে অবসর নিয়েছিলেন বিকেলবেলা, তখন অ্যাকচুয়ালি লোকে বুঝতে পেরেছিল যে এই প্লেয়ারটা কি ছিল, এই প্লেয়ারের মাহাত্ম্যটা কি ছিল। এটা কিন্তু সবাই পারেন না। আজ পর্যন্ত 1000টা ক্রিকেটার খেলে গেছেন, এত বড় বড় ক্রিকেটার। ভারতের কি লেজেন্ড এই শুধুমাত্র সচিন ধোনি? এরা প্রচুর লেজেন্ড আছে, গাঙ্গুলি রয়েছেন, দ্রাবিড় রয়েছে, এরাও একদিন অবসর নিয়েছিলেন, কিন্তু সেই ব্যাপারটা ফিল করা যায়নি। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে তখন সোশ্যাল মিডিয়া ছিল না। সচিনের ক্ষেত্রেও তাই, সচিন 2013-তে যখন অবসর নিয়েছিলেন কোথায় সোশ্যাল মিডিয়া, কিন্তু সচিন জাস্ট জড়িয়ে গেছিলেন প্রত্যেকটা নিউজ পেপারের ফ্রন্ট পেজে সচিন টেন্ডুলকার, আর কিচ্ছু না। বিরাট কোহলি এই জায়গাটা নিতে চলেছেন। আজ আমরা বিরাট কোহলিকে না আনন্দ করছি, গর্ব করছি, বিরাট আমি তোমার ফ্যান, বিরাট তুমি যতদিন না আইপিএল ট্রফি জিতবে আমি বিয়ে করবো না, ইত্যাদি ইত্যাদি এইসব পোস্টার লিখে আমরা স্টেডিয়ামে আসছি। অপেক্ষা করুন, এটা খুবই মানে বলা উচিত নয়, মানে একজন অবসর নিয়ে নেবে সেটা কেউই চায় না। যে কোনো ফিল্ডে এরা খুব বড় নাম। ক্রিকেটে এই মুহূর্তে এই কোহলি, আর ফুটবলে মেসি রোনাল্ডো। যেদিন আপনি শুনবেন যে অবসর নিচ্ছে এরা, এটাই শেষ ম্যাচ, এটাই শেষ মরশুম, এটাই শেষ টুর্নামেন্ট, আপনার কতটা কষ্ট হবে আপনি বুঝতে পারবেন না যদি আপনি তার ফ্যান হয়ে থাকেন। এবং কোহলি ঠিক সেই জিনিসটাই দিতে চলেছেন আমাদের। এখনো 5-6 বছর আশা করব। আমি তো চাই কোহলি ওই ধোনির মতন 42-43 অব্দি টানুক, কারণ কোহলির ফিটনেস অন্য লেভেলে। কোহলি আজ পর্যন্ত কোহলি কটা ম্যাচে চোট পেয়ে বাইরে গেছেন বলুন তো? অনেকে বলছেন একটু বেশি পার্সোনাল রিজন হয়ে যাচ্ছে। এত পার্সোনাল রিজন কি? তার আশা করি এতদিন উত্তরগুলো পেয়ে গেছেন যে তার সন্তানের জন্ম হয়েছে, কিছু তার খুব খারাপ ফর্ম চলছিল, একটু মাথাকে শান্তি দিতে চেয়েছিলেন, নিয়ে ফিরেও এসেছেন। সব কিছু কাটিয়ে উঠে সে যখন এরকম কামব্যাক করতে পারে, সে যখন সব কিছু ছেড়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন সমর্থকরাই কষ্ট পাবে, দ্যাটস ইট। সুতরাং কোহলি সেই জায়গায় চলে গেছে, কোহলি সেই জায়গায় চলে গেছে। আপনি এটা বলতে পারেন যে ভারতের বিশাল সংখ্যক জনসংখ্যা রয়েছে, কোহলিকে খুব সুন্দর দেখতে, ইত্যাদি ইত্যাদি। অনেকে না বিনা কারণে এই জায়গাতে কোহলির লুকসকে টেনে আনে। অনেকে বলে যে কোহলি সুন্দর বলেই তার এত ফ্যান বেস, কোহলিকে সুন্দর দেখতে বলেই তার এত মহিলা সাপোর্টার রয়েছে। সাপোর্টার হওয়ার জন্য সুন্দর দেখতে লাগে না। মহেন্দ্র সিং ধোনি কি খুব হ্যান্ডসাম? আজ দেখুন, আপনি র্যান্ডম কোনো একটা মেয়েকে জিজ্ঞেস করুন ধোনিকে চেনেন? ধোনি, হ্যাঁ চিনি। পারফরমেন্সও লাগে, সেই লেগাসিটা ক্রিয়েট করতে হয়। যাই হোক, বিরাট কোহলি প্লিজ তাড়াতাড়ি যাবেন না। কয়েকদিনের মধ্যেই ধোনি চলে যাওয়ার পর না, তাও তো আইপিএলে দেখছি। যাই হোক, তো কোহলি ওইটাই, কোহলি মানুষটাই আলাদা। কোহলি এত কিছু সমালোচনা, ট্রোল, খারাপ ফর্ম, তার দলের ব্যর্থতা, শুধু কি ফ্রাঞ্চাইজি, ভারতের হয়ে শেষ 10 বছরের কোনো ট্রফি নেই তার। অথচ টি20 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছেন, ওডিআই বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছেন, টিম জিততে পারছে না, দিনের শেষে একটা ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি নিয়ে রয়েছে। তার দল আইপিএল জিততে পারছে না, দিনের শেষে একটা অরেঞ্জ ক্যাপ তার মাথাতে রয়েছে। অনেকে বলেন কোহলির উদ্দেশ্য শুধু হায়েস্ট রান স্কোরার হওয়া। হ্যাঁ, আরে ভাই, হায়েস্ট রান স্কোরার জেতার জন্য তো রানগুলো দরকার। কোহলি রান করছেন, তার সঙ্গে কেউ করুন, তবে তো হবে, তবে তো ট্রফিটা আসবে।
কেউ একটা পার্পেল ক্যাপ নিক, তবে তো ট্রফিটা আসবে। আরসিবি দারুণ একটা ম্যাচ জিতলো। এই মুহূর্তে আইপিএল খুব ক্রিটিক্যাল জায়গায় চলে এসেছে। 4টে দল রাজস্থান, কলকাতা, চেন্নাই এবং হায়দ্রাবাদ টপ 4-এ রয়েছে। লখনৌ একটু পিছিয়ে গেছে বটে, বাট লখনৌ লড়াই করবে। বাট আমি আগের দিনই বলেছি, আজও আমি ওই একই জায়গায়, আমার টপ 4 রাজস্থান, কলকাতা, চেন্নাই এবং হায়দ্রাবাদ। দিল্লি হঠাৎ করে তার উত্থান হয়েছে, দিল্লি টিমটা খুব ভালো খেলছে। গুজরাট এবার একেবারেই বোরিং দল হয়ে গেছে, আমি জানি না কি হচ্ছে। আজকে শাহরুখ খান ভালো খেলেছেন, বাট গুজরাট, সাই সুদর্শন, শাহরুখ খান দুজনেই ভালো খেলেছেন। আরসিবি, মুম্বাই, আরসিবি তো তাও খাদের কিনারে দাঁড়িয়ে, মুম্বাই তো পরপর আবার হেরে যাচ্ছে। কিন্তু দেখা যাক, আইপিএল খুব মাঝপথে চলে এসেছে, খুব ক্রিটিক্যাল, কারা কারা যাবে এই মুহূর্তে বলা মুশকিল। বাট ওই আপনি আইপিএলে ট্রফি জিতুন, আপনি জাতীয় দলের হয়ে ট্রফি জিতুন, সমর্থকরা আপনাকে একদম তুমিই সেরা, তুমিই সেরা, তোমাকে একদম মানে সেই উচ্চতায় নিয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু তার মাঝেও কিছু এমন ট্র্যাজিক হিরো হয়ে থেকে যান যারা ট্রফি জিততে পারেন না, যারা ওই মন জয় করে নেয়। এবং এই মন জয় করতে করতে এমন একটা জায়গায় চলে যায় না, যখন তারা অ্যাকচুয়ালি চলে যেতে চায়, তখন মন আর মানতে চায় না যে কি ভাই, এতদিন মন জয় করে নেওয়ার পর মন খালি করে দিয়ে তুমি চলে যাচ্ছ। যারা বিরাট কোহলিকে ট্রোল করছেন, সমালোচনা করছেন, আমি এটুকুনি রিকোয়েস্ট করবো যে গঠনমূলক সমালোচনা করুন। আপনি আজকে যদি কোহলির এই স্লো ইনিংস নিয়ে দুটো সুন্দর কথা লেখেন, দুটো আলোচনা করেন যে কোহলির ওই ইনিংসটা কেন দরকার নেই, সে ঠিক হোক বা ভুল হোক, আপনি যদি আপনার মতামতটা বলেন, আপনি কেন বলছেন যে ওই ইনিংসটা স্লো, তাহলে আপনাকে কেউ বাধা দেবে না। হ্যাঁ, কেউ কেউ হয়তো একটু বেশি বেশি ফ্যান বয় যারা হয়, তারা হয়তো জেলাস হয়ে যেতে পারে যে কোহলিকে নিয়ে ট্রোল করছে, মানবো না। কিন্তু আপনি করতে পারেন, আপনার সেই অধিকার রয়েছে। কিন্তু যারা বিনা কারণে কোনো লজিক ছাড়া ক্রিকবাজের স্কোর কার্ড দেখে যাদের মনে হয় যে এর দ্বারা খেলা হবে না, একে দিয়ে খেলা চলবে না, একে বসাও, তারা প্লিজ দূরে থাকুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন। এমনি আইপিএল এর প্রচুর বদনাম হয়ে গেছে বর্তমানে। এতদিন শুধু ফিক্সিং নিয়ে আলোচনা হতো, এখন হাইওয়ে নিয়েও আলোচনা হয়। যাই হোক, সেটা নিয়ে কিছু বলার আছে, আমি খুব শীঘ্রই সেটা নিয়ে বলবো। তো যাই হোক, দেখা যাক। এবারে আইপিএল একদমই এক্সেপশন, তার মাঝেও কিছু কনস্ট্যান্ট জিনিস থেকে যায়, সেটা হলো কোহলির মাথায় অরেঞ্জ ক্যাপ এবং আরসিবির হতাশ করা। আরসিবি খুব ভালো খেলছে, পরপর দুটো ম্যাচে খুব ভালো জিতলো বটে, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছে। সিম্পল, একটু বেশি দেরি হয়ে গেছে, আর একটু আগে হতো, আর একটু আগে করতে হতো। এখন ওই খাতা নিয়ে হিসাব নিকাশ করা, দেখা যাক নেক্সট টাইম থেকে সেই ভুল ত্রুটিগুলো আশা করি তারা শুধরে নেবে। পরের বার মেগা অকশন, ঢালাও টিম বানাক তারা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দুটো ম্যাচ দেখলাম, ভালো ম্যাচ হলো। কালকে আবার কলকাতার ম্যাচ। কলকাতা খুব ভালো জায়গায় রয়েছে। কলকাতার আমি প্লে অফে যাবে না এমন কোনো আশাই দেখছি, মানে আমি এমনটা একদমই বলছি না, খুব ভালো মতনই প্লে অফে যাবে কলকাতা। শুধু লাস্ট দিকে গিয়ে যেন টানা 2-3টে ম্যাচ কোনোভাবে কলকাতা না হেরে যায়, আদারওয়াইজ কলকাতা অবশ্যই যাচ্ছে। 8 ম্যাচে 10 পয়েন্ট, আর 3টে ম্যাচ জিতুক 16 পয়েন্ট। আমার মতে কলকাতা 16তেই কোয়ালিফাই করে যাবে, কারণ নেট রানের কলকাতা খুবই ভালো, খুব ভালো, কি সবচেয়ে ভালো। কলকাতা সবচেয়ে ভালো নেট রান রেট নিয়ে বসে রয়েছে, দারুণ। ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমি পুরো একদম স্নান হয়ে গেছি, এত গরম। তা এতক্ষণ লাইভে থাকলাম, আপনারা এতজন মিলে লাইভ দেখলেন, থ্যাংক ইউ তার জন্য। ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন, দেখা হচ্ছে কাল। ততদিন সবাইকে টাটা।